তাহলে মোটামুটি আর কি মানে আগের লেকচারে আমরা যে ধরনের নাম্বারগুলো নিয়ে দেখলাম সেগুলো নিয়ে খানিকটা আর কি অ্যানালাইজ করি, ঠিক আছে। অর্থাৎ যদি আমি দেখি যে এন প্লাস বি যদি একটা নাম্বার হয়, তার মানে এটার যে অর্থ সেটা হচ্ছে যে এন যে নাম্বারটা তাকে এ দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে তার রিমাইন্ডার আসে বি। এটুকু আমাদের কাছে ক্লিয়ার। সুতরাং আমরা কিছু এক্সাম্পল দেখে নিই আর কি এটার, ঠিক আছে। যদি বলা হয় 7n+6, ঠিক আছে, এইটার মানে মিনিং কি অ্যাকচুয়ালি, মানে এটার অ্যাকচুয়াল অর্থ কী? এটার অর্থ হচ্ছে এটাই যে যদি আর কি আমরা এই গোটা নাম্বারটাকে 7 দিয়ে ভাগ করি তাহলে এটা রিমাইন্ডার আসবে 6, ঠিক আছে। এটা হয়ে গেল এক্সাম্পল 1। এবার হচ্ছে এক্সাম্পল 2। এক্সাম্পল 2 কী বলবো না, সেটা হচ্ছে আমি ধরে নিলাম যে 9n-3 এটা অ্যাকচুয়ালি কী টাইপের নাম্বার সেটা তুমি বলো, কী ধরনের নাম্বার অ্যাকচুয়ালি 9n-3। তখন আমরা কীভাবে বলবো যে সেটা হচ্ছে প্রথমে আমরা যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে যে মানে অলওয়েজ যেগুলো রিমাইন্ডার হয় সেগুলো প্লাস ফরম্যাটে আসে, ঠিক আছে। সুতরাং প্লাস সামথিং হবে। সুতরাং 9n-3কে আমরা যেটা করবো সেটা হচ্ছে 9n -9 + 6, তাহলে আমরা এখানে -3 পেয়ে যাচ্ছি। -9 + 6 = -3। এইটা করবার পরে এটাকে আমরা লিখতে পারি 9 × n-1 + 6, অর্থাৎ 9n এবং 9 × n-1 এই দুটো তো একই টাইপের নাম্বার, কারণ দুটোই 9 দ্বারা বিভাজ্য, ডিভিজিবল বাই 9। বোথ নাম্বারস আর ডিভিজিবল বাই 9, প্লাস এখানে যেহেতু 6 তাই এখানকার হচ্ছে যেটা রিমাইন্ডার সেটা আমরা লিখতে পারি 6 এটার। ক্লিয়ার? এবার যদি আমরা কোয়েশ্চেন 3 দেখি, যদি আমরা দেখি যে 5n-1, ঠিক আছে, 5n-1 কেসটা কী করবো আমরা? তো এখানে দেখতে পাচ্ছি এখানেও মাইনাস দেওয়া রয়েছে, সুতরাং এটাকে আমাকে আগে প্লাসে কনভার্ট করতে হবে এবং সেটাকে 5 মাল্টিপেলে ফার্স্টে আনতে হবে। তাহলে 5n আমি দেখলাম -5 + 4, তাহলে -1 চলে আসছে। সুতরাং 5 × n-1 + 4 ফুলি ক্লিয়ার করা গেল। এবং এটার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে 5n এই যে n এবং মানে 5n এবং 5n-1 এই দুটো আর কি সেম টাইপ অফ নাম্বার। ক্লিয়ার? সুতরাং এখানে যেটা রিমাইন্ডার আসছে সেটা হচ্ছে 4। সুতরাং এটা অ্যাকচুয়ালি কী ধরনের নাম্বার? এটা হচ্ছে 5n + 4 টাইপের নাম্বার। এটা কী ধরনের নাম্বার? এটা হচ্ছে 9n + 6 টাইপের নাম্বার। সুতরাং 9n-3কে আমরা 9n + 6 নাম্বার লিখতে পারি। ঠিক একইভাবে যেটা আমরা আগেরটা দেখেছিলাম যে 5n + 1কে 5n-4 টাইপের নাম্বারটা ধরে আমরা কনসিডার করতে পারি আর কি। হোপফুলি ক্লিয়ার করা গেল। যদি আমরা বলি যে 6n + 17, যদি আমরা এটা এক্সাম্পল দিই যে 6n + 17 এটা কী ধরনের নাম্বার? তাহলে যেটা আমরা করবো 6n প্লাস, আচ্ছা এটাকে 6 দিয়ে ডিভাইড করলে কত হয়? 6 × 12, তাহলে 6n + 12 + 5, ঠিক আছে। এবার এই যে গোটাটা তো 6 দিয়ে ডিভিজিবল, ঠিক আছে, প্লাস রয়েছে 5, সুতরাং এখানে রিমাইন্ডার কত আছে? রিমাইন্ডার হচ্ছে 5। হোপফুলি ক্লিয়ার করা গেল। আচ্ছা, এবার আমরা নেক্সট যে টপিকে যাব সেটা হচ্ছে সার্কুলার আর্ক অ্যান্ড সার্কুলার সেক্টর। সার্কুলার আর্ক অ্যান্ড সার্কুলার সেক্টর, আচ্ছা এটা কি না, আমি ধরে নিলাম একটা সার্কেল রয়েছে, সেই সার্কেলের একটা রেডিয়াস আমি ধরে নিলাম r, ক্লিয়ার। এবং আমি এখান থেকে একটা ট্রায়াঙ্গেল ড্র করার চেষ্টা করলাম, ক্লিয়ার। এবং এই অ্যাঙ্গেলটাকে ধরলাম থিটা, এটা কিন্তু 90 ডিগ্রি না, এটা আমি থিটা ধরেছি একটা অ্যাঙ্গেল, ঠিক আছে, অ্যাঙ্গেলটাকে ধরলাম থিটা, তার মানে এটাও r। আচ্ছা এটাকে আমি ধরলাম a, এটাকে আমি ধরলাম b, ঠিক আছে। এবং এই যে আর্কটা তার মানে হচ্ছে ab, এইটা হচ্ছে আর্ক। সুতরাং ab হচ্ছে অ্যাকচুয়ালি ডিস্টেন্স বিটুইন a অ্যান্ড b, আর ab আর্ক এটা হচ্ছে অ্যাকচুয়ালি আর্ক অফ ab, মানে এ থেকে বি এর মধ্যে যে আর্কটা, সুতরাং এটাকে আর্ক বলা যায়, আর্ক লেন্থ লেখা যায়, ঠিক আছে। এবার এখান থেকে আমরা যে ফর্মুলাটা অ্যাকচুয়ালি ডিরাইভ করবো
সেটা হচ্ছে এটা, সেটা হচ্ছে যে এবির যে আর্ক সেটা হচ্ছে আর ইন্টু থিটা। ঠিক আছে, এটা আমরা মুখস্থ রাখবো, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, যেখানে থিটা শুড বি রেডিয়ান্স, অলওয়েজ ইন রেডিয়ান্স থিটা। সুতরাং এখানে থিটার ভ্যালু অলওয়েজ ইন রেডিয়ান হবে। ক্লিয়ার? সুতরাং যদি কেউ প্রশ্ন করে, যে একটা এক্সাম্পল আমরা দেখে নিই, যে একটা সার্কেল রয়েছে, সেই সার্কেলের হচ্ছে রেডিয়াস 5 সেন্টিমিটার, ঠিক আছে, এবং সেই সার্কেলটা যে অ্যাঙ্গেলটা এখানে তৈরি করে সেটা ধরে নিলাম 60 ডিগ্রি, এটা এ এবং এটা বি। তাহলে কোয়েশ্চেন হচ্ছে আর্ক লেন্থ কত হবে, আর্ক লেন্থ কত হবে। তাহলে বলো এটার আর্ক লেন্থ কত হবে। তাহলে আমরা জানি যে এবি যে আর্কটা সেটার ভ্যালু কত হয়, আর থিটা। এবার এখানে আর কত, 5 সেন্টিমিটার, ইন্টু থিটা হচ্ছে 60 ডিগ্রি আছে, এবার 60 ডিগ্রিকে আমাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। তাহলে আমরা জানি 180 ডিগ্রি ইজিক্যাল টু হচ্ছে পাই রেডিয়ান। তাহলে 60 ডিগ্রি কত রেডিয়ান হবে, পাই বাই 180 ইন্টু 60। ঠিক আছে, তাহলে পাই রেডিয়ান বাই 3, তাহলে 5 সেন্টিমিটার ইন্টু পাই রেডিয়ান বাই 3, তাহলে 5 পাই বাই 3 রেডিয়ান। এটাই হচ্ছে এবির, সরি এখানে রেডিয়ান হবে না, এটাই হচ্ছে এবির আর্ক লেন্থ। ক্লিয়ার? এটা হচ্ছে সেন্টিমিটার। ক্লিয়ার? এবার হচ্ছে আমরা কিছু নোট লিখব, ঠিক আছে। সেটা হচ্ছে এবার আমরা মোটামুটি একটা সার্কেলের মধ্যে যদি একটা ট্রায়াঙ্গেল থাকে বা সার্কেলের মধ্যে যদি একটা সেক্টর থাকে, তাহলে অ্যাকচুয়ালি তাদের ক্যারেক্টারিস্টিকগুলো কীরকম সেগুলো সম্পর্কে আমরা খানিকটা জানবো। ক্লিয়ার? আচ্ছা, নোট। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর আর কি এটা। কীরকম? ধরে নিলাম একটা সার্কেল রয়েছে, ঠিক আছে, পয়েন্ট নাম্বার 1, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট জায়গাটা। ধরে নিলাম একটা সার্কেল রয়েছে, এবার এই সার্কেলে একটা ট্রায়াঙ্গেল আঁকছি আমি। ক্লিয়ার? এবার এই ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তার মানে এটাকে যদি আমি এখন এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করি, তা যদি আমি পারপেন্ডিকুলার ড্র করি তাহলে এই অ্যাঙ্গেলটা হবে থিটা বাই 2 আর এই অ্যাঙ্গেলটা হবে থিটা বাই 2। ক্লিয়ার? এখানে রেডিয়াসটা আমি ধরেছি আর, আর এটা হচ্ছে এ, এটা বি, আর এটা সেন্টারটা ও ধরে নিয়েছি, আর আমি এই পয়েন্টটাকে ধরেছি এম। ঠিক আছে, এবার যদি ভালো করে দেখো, ইন ট্রায়াঙ্গেল ও এ এম, এই লেখাটা আমি নিচে নামিয়ে আনি, সুবিধা হবে। ইন ট্রায়াঙ্গেল ও এ এম, যদি ভালো করে ছবিটা লক্ষ্য করো তাহলে দেখবে যে, আচ্ছা আমরা যদি এরকম একটা ট্রায়াঙ্গেল পাই, আর এটা যদি এ, এটা যদি বি এবং এটা যদি সি হয়, আমরা জানি যে সাইন আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে সাইন থিটা ইজিক্যাল টু কত হয়, এ বাই সি। কস থিটা ইজিক্যাল টু কত হয়, বি বাই সি। ট্যান থিটা ইজিক্যাল টু কত হয়, এ বাই বি। এগুলো আমরা মোটামুটি জানি, এগুলো আমরা ক্লাস 10-এ শিখে এসেছি। আমরা সেগুলো আবার রিভাইজ করবো, কিন্তু আরেকটু পরে করবো আর কি। এখন আর কি মোটামুটি এই জিনিসগুলো, এই নোটগুলো আমরা লিখে নিই। সেটা হচ্ছে সাইন অ্যাঙ্গেল ও এ এম, যদি আমরা এই অ্যাঙ্গেলটা দেখি, ঠিক আছে, না এই অ্যাঙ্গেলটা আমরা দেখবো না, এ ও এম দেখি যদি, এই যে থিটা বাই 2টা, ও এ এম, সাইন অ্যাঙ্গেল ও এ এম যদি এটা আমরা দেখি, তাহলে দেখবো এটা মানে হচ্ছে এ এম বাই ও এ। ঠিক আছে, এ এম বাই ও এ, এটা এটা বাই এটা। ক্লিয়ার? তাহলে এইটা আবার হচ্ছে সাইন অ্যাকচুয়ালি থিটা বাই 2, এটা আমরা এক্ষুনি দেখলাম, এই যে ও এ ও এম মানে থিটা বাই 2, এটা মানে তাহলে হচ্ছে এ এম বাই ও এ। যদি দেখি ও এ হচ্ছে অ্যাকচুয়ালি আর, তাহলে এ এম বাই আর, তার মানে এ এম এটা ইজ ইকুয়াল টু আর সাইন থিটা বাই 2। আবার কর্ড লেন্থ এটা কত ছিল, এটা ছিল হচ্ছে এবি, এই যে এই গোটাটা করছে কর্ড লেন্থ এবি। এবার আমরা হচ্ছে এ এম বার করে ফেলেছি, যদি এটা পারপেন্ডিকুলার হয় তাহলে এটা ইজিক্যাল টু এটা হবে অবভিয়াসলি, কারণ এটা থিটা বাই 2, এটা থিটা বাই 2, সুতরাং এইটা এবং এটা সেম। তাহলে এবি অ্যাকচুয়ালি কি 2 এ এম, তাহলে এটা ইজিক্যাল টু 2 এ এম। তাহলে কর্ড লেন্থ যেটা, সেটা এবি ইজিক্যাল টু 2 আর সাইন থিটা বাই 2। এটাকে বক্স করে নাও, ইম্পর্টেন্ট, মুখস্থ রাখবে। ঠিক
ঠিক আছে, এটা আমাদের প্রথম ফর্মুলা। সুতরাং এবি যদি আমি বলি কর্ড, তাহলে এটা হয় হচ্ছে 2r সাইন থিটা বাই 2। আর যদি বলি এবি যেটা হচ্ছে আর্ক, সেটা কত হবে, সেটা হচ্ছে r ইন্টু থিটা। বক্স করে নাও, আশা করি ক্লিয়ার করা গেল। আচ্ছা, পয়েন্ট নাম্বার 2, ধরে নিলাম আরেকটা সার্কেল আছে, ঠিক আছে, এটা হচ্ছে তার সার্কেলের সেন্টার। এবার এইখানে একটা সেক্টর রয়েছে, ধরে নিলাম এখানে একটা সেক্টর রয়েছে, ঠিক আছে, সেই সেক্টরটা আমি লাল কালি দিয়ে দেখালাম, ঠিক আছে। এবার এই যে সেক্টরের এরিয়া অফ দিস সেক্টর, এটা কত হবে, সেক্টরটার এরিয়া কত হবে, সেক্টরের এরিয়া যেটা হবে সেটা হচ্ছে হাফ ইন্টু r স্কোয়ার ইন্টু থিটা। এটা আমরা মনে রাখবো। সুতরাং এটা একটা জিনিস যেটা আমাদের মনে রাখতে হবে, এটা একটা ফর্মুলা। এবং যেটা সবচেয়ে ভালো করে মনে রাখবার জিনিস, সেখানে হচ্ছে এই সমস্ত যতগুলো থিটা আমরা দেখতে পাচ্ছি, থিটা সবকটা থিটা হচ্ছে রেডিয়ানে। এখানে যে থিটাটা, থিটা ইন রেডিয়ান্স, ক্লিয়ার, সবকটা থিটা হচ্ছে রেডিয়ানে থাকবে। আশা করি ক্লিয়ার করা গেল। আচ্ছা, এবার আমরা 3 নম্বর পয়েন্ট দেখে নেব। 3 নম্বর পয়েন্ট কি না, যদি আমরা আর একটা সার্কেল আঁকি এবং এই সার্কেলে এটা হচ্ছে সেন্টার এবং আমি আর একটা ত্রিভুজ এঁকেছি, ঠিক আছে। এই ত্রিভুজটা আমি একইভাবে এই অ্যাঙ্গেলটা তাহলে হচ্ছে থিটা বাই 2 নিয়ে নিলাম, এই অ্যাঙ্গেলটাও থিটা বাই 2, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, তাই 90 ডিগ্রি, ঠিক আছে। এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি। এবার আমরা এটা আগে থেকে জেনে গেছি যে এই যে ভ্যালুটা হয়, এই ভ্যালুটা হয় হচ্ছে r সাইন থিটা বাই 2, এটা হয়, এই ভ্যালুটা হয়, কারণ আমরা এখানেই দেখে নিয়েছি। এটা হচ্ছে গোটা কর্ডটা হচ্ছে এবি সাইন, মানে এবি যেটা সেটা হচ্ছে 2r সাইন থিটা বাই 2 এবং তার হাফ যেটা সেটা হচ্ছে r সাইন থিটা বাই 2, এটা আমরা দেখে নিয়েছি। আচ্ছা, এটা যদি আমরা দেখি তাহলে এইটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, ঠিক আছে, এটা আমি ধরে নিয়েছি এম, ক্লিয়ার। তাহলে আমি যদি এখন বলি যে এরিয়া অফ অ্যাঙ্গেল এ বি সি কী হবে, এরিয়া অফ অ্যাঙ্গেল এ বি সি, এবার এরিয়ার ফর্মুলা কি, অ্যাঙ্গেল এ বি সির যে এরিয়া হয় সেটা হচ্ছে হাফ ইন্টু এর যে ভূমিটা সেটা হচ্ছে এ বি ইন্টু তার উচ্চতাটা মানে ও এম, ঠিক আছে। আচ্ছা, সি কেন আমি লিখছি এখানে, আচ্ছা ঠিক আছে, এইটা সি করে দিই তাহলে সুবিধা হবে, তাহলে এটা হবে সিএম, ক্লিয়ার। তাহলে হাফ ইন্টু এখানে যে এবির ভ্যালু সেটা হবে হচ্ছে 2r সাইন থিটা বাই 2 ইন্টু সিএম কী হবে, তাহলে এই যে সিএমের যে লেন্থ সেটা কী হবে। আচ্ছা, ভালো করে দেখো, এখানে আর কি আমরা যেটা করেছিলাম যে cos θ = b বাই c হয়, সুতরাং এটা ভালো করে দেখো, সেটা হচ্ছে যে r cos θ বাই 2 হয়ে যাচ্ছে, r cos θ বাই 2, ঠিক আছে। তাহলে এখানে 2 2 ক্যান্সেল, তাহলে না, আর একটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে যদি আমরা একটা জিনিস জানি সেটা হচ্ছে যে সাইন থিটাকে আমরা এভাবে লিখতে পারি 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, এটা আমরা লিখতে পারি। এটা আমরা পরে শিখবো, মানে এটা আমাদের এখন শেখার বিষয় নয়। যদি আমরা এটা করি তাহলে এই হাফটা না কেটে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে 2, এই যে আরটাকে আমরা আলাদা করে নিয়ে চলে আসলাম, তাহলে হাফ ইন্টু আর স্কোয়ার, আর 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2কে এটা আমরা সাইন থিটা লিখতে পারি, কারণ এটা আমাদের একটা ফর্মুলা, মানে আমরা পরে শিখবো সাইন 2 থিটা মানে হচ্ছে 2 সাইন থিটা কস থিটা, তার মানে সাইন যদি আমি থিটা বলি সেটা 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, এটা হয়, ক্লিয়ার। এটা ফান্ডামেন্টাল ফর্মুলা, ঠিক আছে। সুতরাং মানে যেটা আমরা এই যে সার্কেলের মধ্যে যে ট্রায়াঙ্গেলটা তার যেটা ফর্মুলা পেয়ে গেলাম সেটা হচ্ছে হাফ আর স্কোয়ার সাইন থিটা, এবং এখানেও অবভিয়াসলি থিটা ইন রেডিয়ান্স, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, এবার হচ্ছে নেক্সট আমরা আর একটা নোট নিয়ে নেব, নোট না, এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। সেটা কি না, যদি আমাকে প্রশ্ন করে যে এই একই যদি একটা ট্রায়াঙ্গেল আমি আঁকি, এটা যদি সেন্টার ধরি, এই একটা যদি একটা ট্রায়াঙ্গেল আঁকি, ঠিক আছে, এটাকে আর একটু সাইডে সরিয়ে দিই, এবার ঠিক লাগছে মনে হচ্ছে। যদি এরকম একটা ট্রায়াঙ্গেল আঁকি যে এটা এ, এটা বি এবং এটা
সি। হ্যাঁ, আচ্ছা এবার এই পয়েন্টটাকে এখানে একটা পয়েন্ট নিয়েছি যেটা আমি ডি ধরেছি, এবং আমার যেটা জানবার ইচ্ছা সেটা হচ্ছে যে এডিবি, হ্যাঁ এডিবিএ মানে এই যে গোটা পোর্শনটা, যে তার এরিয়া কত, এরিয়া অফ এডিবিএ এটা কত হবে যদি আমার একটা প্রশ্ন হয়, তাহলে আমরা এটা কীভাবে ডিল করবো না, আমাকে যেটা করতে হবে যে এই যে টোটাল আর্কটার যে এরিয়া সেটা মাইনাস এই ট্রায়াঙ্গেলটার এরিয়া। এবার আমরা দুটোই জানি, এখানে এরিয়া অফ দিস সেক্টর এখানে পড়েছিলাম হাফ আর স্কোয়ার থিটা, আর এখানে যেটা পড়েছি হাফ আর স্কোয়ার সাইন থিটা। সুতরাং এরিয়া অফ এডিবিএ যেটা হবে সেটা হচ্ছে এরিয়া অফ সিবিডিএসি, তাই না, সিবিডিএসি এই গোটাটা মাইনাস এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ত্রিভুজ এবিসি। তাহলে এই গোটাটার এরিয়া আমরা যেটা পড়েছিলাম হাফ আর স্কোয়ার ইন্টু থিটা, মানে হাফ আর স্কোয়ার থিটা, এটা মাইনাস হাফ আর স্কোয়ার সাইন থিটা। তাহলে হাফ আর স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে হাফ আর স্কোয়ার ইন্টু থিটা মাইনাস সাইন থিটা আমরা লিখতে পারি ইজিলি, এবং এখানে হচ্ছে থিটা ইন রেডিয়ান্স। তাহলে এটার এরিয়া আমরা পেয়ে গেলাম, এটা আমরা মোটামুটি নোট করে রাখবো, ঠিক আছে, এগুলো সব হচ্ছে ইম্পর্টেন্ট নোট, ঠিক আছে। আচ্ছা এবার আমরা মোটামুটি ট্রায়াঙ্গেলের ওভারঅল ব্যাপারগুলো বুঝে গেছি আর কি। এই যে ট্রায়াঙ্গেল মোটামুটি এভাবেই আমরা এর কাটি মোর দেন এনাফ, সুতরাং এটা আবার কি ভালো করে নোট করে নাও, ঠিক আছে। একটা এক্সাম্পল আমরা এখানে করেছি, এই যে নোটগুলো থেকে আর কি মোটামুটি এই যে একটা দুটো তিনটে চারটে মোর দেন এনাফ, ঠিক আছে, যে ইতে এর বাইরে কিছু আসবে না, মানে এরই অ্যাপ্লিকেশন, এবং এর হিউজ অ্যাপ্লিকেশন তোমরা ক্যালকুলাসে পাবে আর কি, ঠিক আছে, হিউজ অ্যাপ্লিকেশন পাবে। আচ্ছা ট্রায়াঙ্গেল মোটামুটি আমরা শেষ করলাম। এবার ট্রায়াঙ্গেল শেষ করলাম বলতে হচ্ছে শুধু আর কি ট্রায়াঙ্গেলের এই পোর্শনের নোটটা শেষ করলাম আর কি। এবার নেক্সট নোট 2 দিয়ে লিখতে পারো, সেটা হচ্ছে ফর কনকেভ পলিগন, ঠিক আছে, কনকেভ পলিগন না কনভেক্স পলিগনটা পড়ি, কারণ কনকেভ পলিগন আর কি এই মুহূর্তে আমাদের টপিক নয়, কনভেক্স পলিগন, ঠিক আছে। কারণ আচ্ছা কনকেভ লোকজন বললে মানে আমরা তো কনভেক্স পলিগন দেখেছি আর কি, এরকম কিছু একটা হবে আর কি, ঠিক আছে, বা হেক্সাগন একটা যদি এরকম করে আঁকি সেটা একটা কনভেক্স পলিগন হতে পারে। এবার কনকেভ পলিগনটা আবার কীরকম, কনকেভ পলিগন জেনারেলি মানে এগুলো তোমাদের এখন নেই, যদি এরকম একটা পলিগন আঁকি, ঠিক আছে, তাহলে এটা একটা কনকেভ পলিগন আর কি, ঠিক আছে, কারণ এখানে যে একটা কনকেভ অ্যাঙ্গেল আমরা পাচ্ছি আর কি সেই কারণে, ঠিক আছে। যাই হোক, তো যদি আমি এটাকে একটা পলিগন ধরি, ঠিক আছে, পলিগন তো এইভাবে আঁকে না, আমি ধরে নিলাম এরকম করে আঁকলাম, আর এখান থেকে আর কি তাহলে মোটামুটি বলতে পারি এটা A1, এটা A2, এটা A3, এটা A4, এটা A5 থেকে আস্তে আস্তে করে AN অবধি, এটা A6, এখান থেকে আর কি AN অবধি মোটামুটি একটা কিছু থাকবে। তাহলে সাম অফ ইন্টারনাল অ্যাঙ্গেলস, এটা কি হয়, এটা হয় হচ্ছে n-2 ইন্টু পাই, মানে n হচ্ছে নাম্বার অফ হ্যান্ডস অফ দ্য পলিগন, ঠিক আছে, n মানে হচ্ছে নাম্বার অফ হ্যান্ডস অফ দ্য পলিগন, ক্লিয়ার। n ইজ দ্য নাম্বার অফ ভার্টিসেস বলতে পারি, নাম্বার অফ সাইডস বলতে পারি, যাই হোক না, ঠিক আছে। আচ্ছা এবার কি করা যায়, এবার হচ্ছে রেগুলার পলিগন। এটা তো আমরা কী বলবো, আচ্ছা ফার্স্ট একটা পলিগন আমরা আঁকি, আচ্ছা এইটাই আর কি আমরা কপি করে নিই, ঠিক আছে, কপি পেস্ট। আচ্ছা এটা তো আমরা কী করবো, এটাতে যদি ভালো করে দেখা যায় সেটা হচ্ছে নাম্বার 1 কি পয়েন্ট, সেটা হচ্ছে যে এটার নাম্বার অফ সাইডস কত হবে, এটা হবে হচ্ছে n। নাম্বার 2 নাম্বার অফ ভার্টিসেস সেটা কত, সেটা হচ্ছে n অবভিয়াসলি। আচ্ছা রেগুলার যখন হবে তার অর্থ হচ্ছে এটাই যে অল ইন্টারনাল অ্যাঙ্গেলস আর ইকুয়াল, তার মানে সমস্ত এক্সটার্নাল অ্যাঙ্গেলও ইকুয়াল হবে। নাম্বার 4 অল সাইডস আর
ইকুয়াল, ঠিক আছে। নাম্বার 5, সাম অফ অল অ্যাঙ্গেলস, এটা কত হবে? n-2 ইন্টু পাই, যেটা আমরা আগেই দেখে নিয়েছি, এটা হবে। ক্লিয়ার? তার মানে যদি সবকটা অ্যাঙ্গেলের সাম এটা হয়, ঠিক আছে, তাহলে এক একটা অ্যাঙ্গেল কত হবে? এটাকে যদি আমরা n দিয়ে ভাগ করি, তাহলে ইন্টারনাল অ্যাঙ্গেল এটা কত হবে? n-2 বাই n ইন্টু পাই। ক্লিয়ার? এবার একটা ভদ্রসভ্য হেক্সাগন আঁকি, ঠিক আছে? না, আমি ধরে নিলাম এটা একটা হেক্সাগন আর কি, ঠিক আছে। এবার এটার আমি ধরে নিচ্ছি এই পয়েন্টটা ও, এই পয়েন্টটা হচ্ছে A1, এই পয়েন্টটা হচ্ছে A2, ঠিক আছে। এইখান থেকে আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করি। পারপেন্ডিকুলার যদি আমরা ড্র করি, ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা হবে হচ্ছে এম পয়েন্ট, ঠিক আছে। এবার এইটা হচ্ছে এই অ্যাঙ্গেলটাকে ধরে নিলাম θ/2। যদি এটা θ/2 হয় তাহলে অবভিয়াসলি এটাও θ/2 হবে। আর আমি যদি বলি এটা আর, তাহলে প্রত্যেকটাই হচ্ছে আর, ঠিক আছে। যদি আমরা এখানে একটা টানি, ঠিক আছে, বা যদি এখানে একটা টানি, এগুলো সব হচ্ছে আর একটা। ক্লিয়ার? এবার এটা যদি θ/2 হয়, এটা যদি θ/2, এটা যদি θ/2 হয়, এটাও θ/2, কারণ প্রত্যেকটা অ্যাঙ্গেল সেম। ক্লিয়ার? এবং যেহেতু এটা একটা মানে সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে, এইটা এবং এটা সমান, তাই এর ওপর যদি এটা আমরা পারপেন্ডিকুলারটা ড্র করি, তাহলে এই দুটো সেম হবে। ক্লিয়ার? এবার প্রত্যেকটা সাইড যদি আমি এ ধরে নিই, তাহলে নিশ্চয়ই এটার যে হাফটা সেটা হবে হচ্ছে a/2 হবে, সেটা আমরা দেখেই বুঝতে পারছি। তাহলে যদি আমি দেখি যে tan অফ θ/2 যদি আমরা দেখি, ঠিক আছে, তাহলে দেখব যে OM/A1M, কারণ যদি একটা অ্যাঙ্গেল এরকম একটা যদি সমকোণী অ্যাঙ্গেল হয়, A/B যদি মানে AB যেটা C হয়, তাহলে tan θ, যদি এটা θ হয় তাহলে tan θ অলওয়েজ কী হয়? A/B। তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে tan θ কী হবে? OM/A1M। তাহলে এটা হচ্ছে OM/A1M। ক্লিয়ার? তাহলে tan θ/2 যেটা, সেটা অ্যাকচুয়ালি তাহলে OM/ এই A1Mটা কি আমরা A/2 লিখতে পারি। তাহলে OM = A/2 tan θ/2, ঠিক আছে। অর্থাৎ কোনো একটা হেক্সাগন যদি হয় বা পলিগন যদি হয়, যা মানে যে কোনো একটা তুমি ধরে নিলাম, যে কোনো একটা পলিগন, তার সেন্টার থেকে যদি আমরা তার যে কোনো একটা সাইডের উপর কোনো একটা পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে তার ভ্যালু কত হবে সেটা আমরা মোটামুটি জেনে গেলাম। ক্লিয়ার? A/2 tan θ/2। এবার থিটার অ্যাঙ্গেলটা কোনটা? থিটার অ্যাঙ্গেলটা হচ্ছে এইটা, ঠিক আছে। আচ্ছা, সুতরাং মানে এখানে থিটা, তাহলে প্রত্যেকটা থিটা কত? থিটা হচ্ছে এটা, অর্থাৎ প্রত্যেকটা ইন্টারনাল অ্যাঙ্গেল কী করে বার করে আমরা জানি, n-2 বাই n ইন্টু পাই, ঠিক আছে। অর্থাৎ পলিগনটার আমি ধরলাম যদি হেক্সাগন বলে এখানে, ঠিক আছে, হেক্সাগনের ক্ষেত্রে তাহলে কী করবো? এনের জায়গায় 6 বসাবো, তাহলে 6 - 2 বাই 6 ইন্টু পাই, তার মানে এখানে কত হবে? 4/6 2 3, তাহলে 2π/3, এটা হবে অ্যাঙ্গেলটা। তাহলে A/2 আমি ধরে নিলাম যদি বাহুর লেন্থ একটা বলে দেয় কোন লেন্থের হেক্সাগন, যদি আমি ধরে নিলাম এই বলে দিয়েছে, তাহলে এবার tan 2π/3, এবার তোমরা ক্যালকুলেটার হিসাব করো tan 2π/3 কত হয়, ঠিক আছে। পাই মানে হচ্ছে 180, যদি আমি ধরে নিই তাহলে 60 120, তাহলে tan 120, তার ভ্যালু বার করতে হবে। খুবই ইজি আর কি ব্যাপারটা, আশা করি ক্লিয়ার করা গেছে আর কি, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি নেক্সট ফিগারে, এটা আমরা কপি করে নিই। আচ্ছা, এটা আমরা হচ্ছে যেটা পয়েন্ট করবো সেটা 7, ঠিক আছে। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে 8 নাম্বার, ঠিক আছে। এখানে আমরা যেটা ইউজ করবো অ্যাকচুয়ালি, এটা একটু ঘুরিয়ে নিই, না এটাই থাক। সেটা হচ্ছে এখানে θ/2 তো থাকবেই, তার সাথে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে সেন্টারে যে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলটা তৈরি করছে, ঠিক আছে,
মানে একটা ট্রায়াঙ্গেল যখন আর কি সেন্টারে, এই অ্যাঙ্গেলটা না, এই অ্যাঙ্গেলটা, যখন কোনো একটা ট্রায়াঙ্গেল যখন সেন্টারে অ্যাঙ্গেল তৈরি করছে, এই যে এই অ্যাঙ্গেলগুলো, তাহলে সেই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে, আমি ধরে নিলাম আলফা। তার মানে এই অ্যাঙ্গেলটা, এই ছোটো অ্যাঙ্গেলটা হচ্ছে α/2, এই অ্যাঙ্গেলটা হচ্ছে α/2। হোপফুলি ক্লিয়ার করা গেছে। আর এটা এই বাকি সমস্ত ধরনের নোটেশন যেগুলো থাকবে সেগুলো মানে সেমই ধরে নিলাম। তার মানে যেটা হচ্ছে আলফা সেটা হচ্ছে অ্যাঙ্গেল মেড অ্যাট সেন্টার বাই দ্য সাইড অফ পলিগন। ফুলি ক্লিয়ার করা গেল। এবার ভালো করে দেখো যে আলফা ইন্টু এন এটা ইজিক্যাল টু হচ্ছে 2π। কারণ আমি যদি দেখি যে এই অ্যাঙ্গেলে যদি আলফা হয়, ঠিক আছে, অর্থাৎ কোনো একটা ধরে নিলাম পলিগন রয়েছে, এরকম পলিগন, যদি এই অ্যাঙ্গেলটা আলফা হয় তাহলে আমি ধরলাম এটা যদি 6টা সাইড থাকে, ঠিক আছে, তাহলে আলফাকে যদি 6 দিয়ে গুণ করি তাহলে 360 চলে আসছে। তার মানে যদি এটা এন সাইডেড পলিগন হয় তাহলে আলফাকে এন দিয়ে গুণ করলে এই গোটা 360টা চলে আসবে। খুব ক্লিয়ার। তাহলে 2π মানে 360 আমরা জানি সেটা সবাই। তাহলে এখানে আলফা ইজিক্যাল টু হচ্ছে 2π/n। ক্লিয়ার? 2π/n। এখানে তাহলে এন কি? এন হচ্ছে নাম্বার অফ সাইড। তাহলে এখানে হচ্ছে α/2, এটাকে বলা হয়, যদি লিখি α/2 মানে 2 থেকে যদি এদিকে আনি তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে π/n। ক্লিয়ার? এটাকে আমরা মোটামুটি নোট করে রাখি কারণ এটা আমাদের পরে কাজে লাগবে। এবার ভালো করে দেখো যে সাইন α/2 যদি আমরা লিখি তাহলে হচ্ছে a1m/a10, তার মানে হচ্ছে a/2/r, কারণ এগুলো প্রত্যেকটা r ছিল। তাহলে r ইজিক্যাল টু a/2/sin, এই α/2 এর জায়গায় আমরা কি লিখতে পারি? π/n, sin π/n। ঠিক আছে, তাহলে r ইজিক্যাল টু a/2 কোসেক π/n, এটা একটা ফর্মুলা। সুতরাং এই যে সেন্টার থেকে যে প্রত্যেকটা ভার্টিসেসের মানে প্রত্যেকটা ভার্টেক্সের যে ডিস্টেন্সটা সেটাকে আমরা এরকম করে লিখতে পারি a/2 কোসেক π/n। ঠিক আছে, এটা আমি ভদ্রভাবে লিখি একটুখানি, π/n। সুতরাং এটা ইম্পর্টেন্ট ফর্মুলা। আবার যদি আমরা দেখি যে tan অফ α/2 সেটা কী হবে? সেটা হবে হচ্ছে a1m/OM। ক্লিয়ার? এবার OM ইজিক্যাল টু, আবার দেখো এখানে ছবিতে ভালো করে দেখো, OM ইজিক্যাল টু a1m ইন্টু, আচ্ছা আলাদা করে লিখছি এটা আমি, আচ্ছা না তো একসাথে লিখে দেওয়া যায়। তাহলে a1m মানে যদি এখানে আমি OM এর ভ্যালুটা পুট করি তাহলে এটা হচ্ছে OM। এবার OM হচ্ছে আমরা আগেই বার করে নিয়েছি, OM ইজিক্যাল টু a/2 tan θ/2। ঠিক আছে, a/2 tan θ/2। ঠিক আছে, তার মানে বা এটা আমরা ইউজ নাও করতে পারি, কারণ আমরা যদি আর কি যদি আমি ধরে নিলাম যে এই ঝামেলা থিটাকে আনছি না, শুধুমাত্র আলফাকে আনছি, তাহলে এটাকে আমরা কীভাবে ইউজ করবো? মানে আমাদের আমরা এখন যেটা বার করতে চাইছি সেটা হচ্ছে ওএমটা যদি বার করতে চাই, তাহলে OM ইজিক্যাল টু লিখতে পারি a1m ইন্টু cot α/2, কারণ ট্যানটাকে আমি এদিকে নিয়ে চলে এসেছি, জাস্ট আর কিছু করিনি, cot α/2। ঠিক আছে, এবার α/2 এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে, আচ্ছা ফার্স্টে আমি দেখেছি a1mটা কি, এটা হচ্ছে a/2, তাহলে OM ইজিক্যাল টু হচ্ছে a/2, আর cot α/2 এর জায়গায় লিখতে পারি হচ্ছে π/n। ঠিক আছে, এরকম করে আমরা লিখতে পারি। সুতরাং আমরা এখান থেকে OM এর যে ভ্যালুটা সেটা বার করে দিতে পারি। ক্লিয়ার? সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা হিসেবে আমরা নোট ডাউন করতে পারি। সুতরাং অ্যাকচুয়ালি এখানে OMটা কি? OM হচ্ছে যে কোনো একটা সাইডের ওপর তার সেন্টার থেকে টানা পারপেন্ডিকুলারের ভ্যালু। ঠিক আছে, সুতরাং এটাকে যদি আমরা ভাষায় লিখি তাহলে হোয়াট ইজ OM, মানে যার ভ্যালু আমরা বার করলাম। সুতরাং প্রশ্ন যদি বলে যে পারপেন্ডিকুলার অন এনি সাইড, যে কোনো একটা সাইডের ওপর, মানে যে কোনো একটা হেক্সাগনের যে কোনো একটা সাইডের ওপর পারপেন্ডিকুলার ফ্রম দ্য সেন্টার অফ দ্য পলিগন। ক্লিয়ার? আশা করি বোঝা গেল। সুতরাং আমরা যদি আর কি সামারি লিখি, একটা যদি সামারি লিখি, ঠিক আছে, তাহলে সেটা কীরকম করে লিখবো? তাহলে ফার্স্টে হচ্ছে ছবিটা কপি করে নিই, ছবিটা যদি কপি করে নিই তাহলে আর কি আমরা বাকি সব কিছু জিনিসপত্র মুছে দিই। ঠিক আছে, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, এই যে আর, সেই আর এর ভ্যালুটা যেটা হয় সেটা হচ্ছে a/2
কোসেক পাই বাই এন, এটা হয়, এটা আমরা বার করে দেখেছি এইটার যে ভ্যালুটা, ঠিক আছে। আবার এই অ্যাঙ্গেলটা যে ভ্যালুটা সেটা হয় হচ্ছে 2 পাই বাই এন, এটা হয়, এটা আমরা দেখে নিয়েছি। আবার এই যে ভ্যালুটা যদি আর কি আমরা এখানে যদি একটা কোনো একটা পারপেন্ডিকুলার ড্র করি, আচ্ছা ধরে নিলাম আমি এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, তাহলে এই যে ভ্যালুটা, ঠিক আছে, অন্য একটা কালি দিয়ে করতে বুঝতে সুবিধা হবে, সেই ভ্যালুটা কী হয় a/2 cot পাই বাই এন, ঠিক আছে। সুতরাং আমরা এটা জেনে গেছি আর এগুলো জেনে গেছি, ঠিক আছে, মোটামুটি এই। আচ্ছা এবার যদি একটা আমরা নোট লিখি, নেক্সট নোট, আবার একটা আমরা এটা নিয়ে নিলাম, নিয়ে যদি আমরা বলি যে এরিয়া অফ অ্যাঙ্গেল OA1 A2, এইটুকু পোর্শনের এরিয়া কী হবে বল, ঠিক আছে। তাহলে আমরা কীভাবে বার করবো, তাহলে সেটা হবে হচ্ছে অবভিয়াসলি হাফ ইন্টু A1 A2 ইন্টু OM। এবার তো আমাদের কোনো অসুবিধা নেই, আমরা সবই জানি আর কি গুলো, A1 A2 মানে কি এ, আর OM মানে কি, OM মানে হচ্ছে a/2 cot পাই বাই এন, এটা আমরা জানি, ঠিক আছে। তাহলে a²/4 cot পাই বাই এন, আশা করি কোনো অসুবিধা নেই। তাহলে আমরা একটা ট্রায়াঙ্গেল পেয়ে গেছি, তার মানে এখান থেকে আমরা, আচ্ছা যেহেতু একটা ট্রায়াঙ্গেল পেয়ে গেছি সেখান থেকে আমরা এটা বার করতে পারি এরিয়া অফ পলিগন, ঠিক আছে, এরিয়া অফ পলিগন। তাহলে এখান থেকে কী হবে, এরিয়া অফ পলিগন যেটা হবে, তাহলে এটার সঙ্গে মানে এখানে তো n নাম্বার অফ ট্রায়াঙ্গেলস আছে না, সুতরাং এখানে সাথে n গুণ করে দিলেই হয়ে যাবে, খুব ক্লিয়ার, খুব সিম্পল। সুতরাং এরিয়া অফ পলিগন যেটা হবে সেটা হবে হচ্ছে n ইন্টু এরিয়া অফ ট্রায়াঙ্গেল, তার মানে এটা হবে হচ্ছে n ইন্টু a²/4 cot পাই বাই এন। তার মানে এটা কিসের ফর্মুলা হয়ে গেল, যে কোনো ধরনের পলিগনের এরিয়া, ক্লিয়ার। আচ্ছা নেক্সট নোট, আচ্ছা ধরে নিলাম একটা এরকম পলিগন আছে, এরকম একটা পলিগন রয়েছে, তাহলে এই পলিগনটার যদি এই অ্যাঙ্গেলটা আমি ধরে নিলাম বিটা, ঠিক আছে, এইটা তো গোটাটা এক্সটার্নাল অ্যাঙ্গেল, আবার এইটা হচ্ছে আলফা যেটা ইন্টারনাল অ্যাঙ্গেল। তার মানে আমরা এটা তো জানি যে আলফা প্লাস বিটা এটা ইজ ইকুয়াল টু হয় পাই, তার মানে বিটার যেটা ভ্যালু সেটা হচ্ছে পাই মাইনাস আলফা, এটা আমরা জানি। তার মানে এক্সটার্নাল যেটা অ্যাঙ্গেল সেটা ইজ ইকুয়াল টু যদি বিটা, তার ভ্যালু হয় হচ্ছে পাই মাইনাস আলফা, ক্লিয়ার। তাহলে যদি এটা এক্সট্রা প্রশ্ন দেওয়া হয় যে সাম অফ অল এক্সটার্নাল অ্যাঙ্গেলস, সেটা কী হবে তাহলে সেটা আমরা এভাবে লিখব যে 2 পাই মাইনাস থিটা ইন্টু এন, তাই না, মানে যদি 2 পাই মাইনাস থিটা কেন বলছি, 2 পাই মাইনাস আলফা, আচ্ছা না এই দুটো মিলে তো পাই কেন লিখছি আমি, ভুল করে এখানে পাই লিখে ফেলেছি, এটা হচ্ছে 2 পাই, তার মানে হচ্ছে 2 পাই মাইনাস আলফা, তার মানে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 2 পাই মাইনাস আলফা, তাহলে এটাকে আমরা লিখতে পারি n ইন্টু 2 পাই মাইনাস আলফা, ক্লিয়ার। n ইন্টু 2 পাই মাইনাস আলফা, এবার ভেঙে দিই এটাকে 2 পাই n মাইনাস n আলফা, ঠিক আছে। তাহলে 2 পাই n মাইনাস, এবার n আলফাটা কি, আলফাটা কী ছিল, আলফা ছিল হচ্ছে ইন্টারনাল অ্যাঙ্গেল, তাহলে n আলফা কি, সাম অফ অল ইন্টারনাল অ্যাঙ্গেলস, সাম অফ অল ইন্টারনাল অ্যাঙ্গেলস। তাহলে এটাকে লিখতে পারি 2 পাই n মাইনাস সাম অফ অল ইন্টারনাল অ্যাঙ্গেলস, আমরা শুধুই কী পড়েছিলাম n মাইনাস 2 ইন্টু পাই, তাহলে 2 পাই n মাইনাস n পাই প্লাস 2 পাই, ঠিক আছে। তাহলে এখানে 2n পাই মাইনাস n পাই যদি হয় তাহলে হচ্ছে n পাই প্লাস 2 পাই, তাহলে হচ্ছে n প্লাস 2 ইন্টু পাই, তাহলে সাম অফ অল এক্সটার্নাল অ্যাঙ্গেলস কী হলো n প্লাস 2 ইন্টু পাই। তাহলে এখান থেকে যেটা আমরা প্রপার নোট পাচ্ছি, সামারি নোট, সেটা হচ্ছে সাম অফ অল ইন্টারনাল অ্যাঙ্গেলস আর সাম অফ অল এক্সটার্নাল অ্যাঙ্গেলস। ইন্টারনাল অ্যাঙ্গেলসে তাহলে যোগফল কী হচ্ছে
n মাইনাস টু ইন্টু পাই, আর এটা হচ্ছে n প্লাস টু ইন্টু পাই, ঠিক আছে, এটা পাই লিখছি আমি, ঠিক আছে। সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট নোট। ক্লিয়ার? হোপফুলি এটা ক্লিয়ার করা গেছে। আচ্ছা, তারপরের যে নোট সেটা হচ্ছে লিখতে পারি আর কি রকম, যে যদি কোনো একটা সার্কেলের মধ্যে কোনো একটা পলিগন থাকে, যেটাকে বলা হয় সার্কামস্ক্রাইবিং সার্কেল। সার্কামস্ক্রাইবিং সার্কেল কীরকম করে আমরা বলতে পারি? আমি ধরে নিলাম যে একটা এরকম, একটু ভদ্রভাবে আঁকি, এরকম কোনো একটা সার্কেল, মানে খানিকটা অংশ রয়েছে, কারণ আমি যেহেতু পলিগন আঁকবো তাই একটা সার্কেলের মধ্যে সেটাকে আমি সীমাবদ্ধ দেখাতে পারি না। এবার এটার এরকম করে করে ধরে নিলাম চলছে ওটা। ক্লিয়ার? এবার এই অ্যাঙ্গেলটা তো 2π/n, এটা আমরা জানি। এবার এটাকে আমি ধরে নিলাম হচ্ছে A1, এটাকে ধরে নিলাম হচ্ছে A2, এটা হচ্ছে R, ঠিক আছে, এটা হচ্ছে O। এবার এখান থেকে আরম্ভ করে হচ্ছে AN, এটাকে ধরে নিলাম হচ্ছে A3, কিছু একটা ধরে নিলাম আর কি, ঠিক আছে। তাহলে রেডিয়াস অফ দিস সার্কামস্ক্রাইবিং সার্কেল, এটা কত? এটা অবভিয়াসলি R। তার মানে ডিস্টেন্স অফ সেন্টার ফ্রম ভার্টিসেস, এটা কত হবে? A/2 কোসেক π/n। এটা আগে চেক করে নাও, আগে লেখা আছে বহুবার, ঠিক আছে। A/2 কোসেক π/n এখানে লেখা আছে, এই যে A/2 কোসেক π/n, ঠিক আছে। সুতরাং এই সার্কেলের যে কী হতে পারে সেটা আমরা মোটামুটি জেনে গেলাম। নেক্সট নোট, যদি কোনো একটা পলিগন আছে তার মধ্যে সার্কেল হয়, অর্থাৎ কোনো একটা সার্কেল ধরলাম এরকম, মানে যেরকম করে আঁকা যায় আর কি, মানে আমরা তো এরকম করে প্রপারলি অ্যাকচুয়ালি আঁকতে পারি না, যতটা আঁকা যায়। যাই হোক, এটা কিছুতেই হচ্ছে না আর কি। তো আমি ধরে নিলাম এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করেছি, সেটাকে আমি লিখলাম হচ্ছে R1। ক্লিয়ার? এবার এটাকে আমি লিখছি A1, এটা হচ্ছে A2, ঠিক আছে। এগুলো সব অ্যাকচুয়ালি এর পার্ট আর কি, এরকম, ঠিক আছে। মানে এখানে যদি মোটামুটি একটা আঁকি, ঠিক আছে, তাহলে হবে না। যদি এটা এরকম হয় তাহলে এটা হচ্ছে এরকম, এরকম করে করে A1, A2, A3 এরকম করে করে চলছে আর কি বিষয়টা, ঠিক আছে। ক্লিয়ার? এবার এটা যদি R1 হয়, আর এখান থেকে হচ্ছে ধরে নিলাম AN, তাহলে এখানে যে রেডিয়াস অফ দ্য, তাহলে আচ্ছা এটা কী সার্কেল বলা হবে তাহলে? ইনস্ক্রাইবিং সার্কেল। ঠিক আছে, এবার এটা রেডিয়াস কী হবে? এটা রেডিয়াস হবে হচ্ছে অবভিয়াসলি R1, লিখে দেওয়া আছে, ঠিক আছে। এবার যদি আমি বলি যে ডিস্টেন্স অফ সেন্টার ফ্রম সাইড, মানে যদি আর কি এরকম আসে ইনস্ক্রাইবিং সাইকেলের ক্ষেত্রে সেন্টার থেকে ডিস্টেন্সের, মানে সেন্টার থেকে সাইডের ডিস্টেন্সটা কত হবে, তাহলে আমরা খুব ক্লিয়ারলি লিখে দেবো A/2 cot π/n, কারণ এটা আমরা আগে পড়ে এসেছি। সুতরাং এগুলো আর কি খুব ইজিলি ডিল করে নেওয়া যাবে। আচ্ছা, নেক্সট নোট এবং লাস্ট নোট এই পোর্শনের, ঠিক আছে, সেটা হচ্ছে যে নাম্বার অফ ডায়াগোনালস কী হবে অফ এ পলিগন, ঠিক আছে। এটা আমরা কীভাবে বার করবো? সুতরাং এটা বার করা খুব ইজি, মানে কারণ আমি ধরে নিলাম একটা পলিগন রয়েছে, আমি এখানে হচ্ছে পেস্ট যদি করি, ঠিক আছে, যদি এটা পলিগন এরকম থাকে তাহলে তার ডায়াগোনাল আঁকা কী হবে? ভেতরে সবাই উড়ে গেল। তাহলে হচ্ছে যদি আমি কোনো একটা ডায়াগোনাল আঁকতে চাই, ঠিক আছে, না আলাদা করি যেটা ছবি আঁকি, ঠিক আছে। যদি মানে ডায়াগোনাল আঁকতে চাই, মানে এই একটা রয়েছে, এই একটা রয়েছে, এই একটা রয়েছে, আমি যদি ধরে নিলাম ডায়াগোনাল আঁকতে চাই, তাহলে আমি ধরে নিলাম এই পয়েন্ট থেকে যদি ডায়াগোনাল আঁকতে চাই, তাহলে এখান থেকে একটা এখানে আঁকবো, এখান থেকে একটা এখানে আঁকবো, এখান থেকে একটা এখানে আঁকবো, ঠিক আছে। এরকম করে যদি ডায়াগোনাল আমি আঁকি, তাহলে ধরে নিলাম এটা হচ্ছে A1, এটা হচ্ছে A2, এটা হচ্ছে A3, এটা হচ্ছে A4,
এটা হচ্ছে A5, এখান থেকে হচ্ছে AN, এরকম করে চলছে আর কি গোটা জিনিসটা। ঠিক আছে, এবার ভালো করে দেখো যে যদি এখান থেকে আমি ডায়াগোনাল রাখি তাহলে প্রথমত আর কি এই পয়েন্টটা, আচ্ছা ডায়াগোনাল তো এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এগুলো তো ডায়াগোনাল। ঠিক আছে, তার মানে যখন আমি এই পয়েন্ট থেকে ডায়াগোনাল আঁকছি তার অর্থ হচ্ছে এই পয়েন্টটা এবং তার সাইডের দুটো পয়েন্ট বাদ হয়ে যাচ্ছে, অর্থাৎ 3টে পয়েন্ট বাদ। ঠিক আছে, আর ডায়াগোনাল মানে অলওয়েজ আর কি দুটো পয়েন্টকে খেয়ে নিচ্ছে। ঠিক আছে, তাহলে নাম্বার অফ ডায়াগোনাল যেটা মানে কোনো একটা যে কোনো পলিগনের নাম্বার অফ ডায়াগোনাল যেটা হবে n×n-3, এটা বাই 2। ঠিক আছে, আশা করি এত অবধি ক্লিয়ার করা গেল।